হ্যালো এভরিওয়ান, দশম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্সে আমরা পর্যায় সারণী রাসায়নিক বন্ধন মানে আয়নীয় সমযোজী বন্ধন এই দুটো চ্যাপ্টার আমাদের আলোচনা শেষ হয়ে গেছে। তো আজকে আমরা স্টার্ট করতে চলেছি একটা খুব সোজা ইন্টারেস্টিং চ্যাপ্টার, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তো শুরু করছি আজকে ভিডিও। তড়িৎ বিশ্লেষণ নামটা শুনেই বুঝতে পারছো যে চ্যাপ্টারের বিষয়বস্তু কি, তড়িৎ দিয়ে বিশ্লেষণ। তো তড়িৎ দিয়ে এবার কারা বিশ্লিষ্ট হবে? তো যে সমস্ত পদার্থের মধ্যে আমরা কি, আমাদের এখানে উদ্দেশ্য কি, আমার কাছে ধরো একটা বিকার আছে বা একটা পাত্র আছে, তার মধ্যে একটা যৌগ আছে, তার মধ্যে কারেন্ট দেবো বা তড়িৎ দেবো, যৌগটা বিশ্লিষ্ট হয়ে নতুন যৌগ উৎপন্ন করবে, এটাকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষণ। মানে একটা তড়িৎ দেবো, একটা রাসায়নিক বিক্রিয়া হবে, এটা হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণ। তো তড়িৎ দিয়ে রাসায়নিক বিক্রিয়া করাকে বা তড়িৎ দিয়ে কোনো যৌগকে ভেঙে নতুন যৌগ উৎপন্ন করাকে তড়িৎ বিশ্লেষণ বলে এক কথায়। এবার তার কাদের তড়িৎ বিশ্লেষণ হবে? যে সমস্ত আমার কাছে যত রকম যৌগ আছে সবার মধ্যে তড়িৎ দিয়ে দিলে বিশ্লেষণ হবে না। কিছু যৌগ আছে যাদের মধ্যে তড়িৎ দিলে তারা বিশ্লিষ্ট হয়ে নতুন যৌগ উৎপন্ন করবে, কিছু যৌগ আছে যাদের মধ্যে তড়িৎ দিলে তারা বিশ্লিষ্ট হয়ে নতুন যৌগ উৎপন্ন করবে না। তো যে সমস্ত যৌগ তড়িতের প্রভাবে বিশ্লিষ্ট হয়ে নতুন যৌগ উৎপন্ন করে তাদেরকে বলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ দিলে বিশ্লেষণ হবে বা তড়িৎ দিলে নতুন পদার্থ উৎপন্ন করবে, তারা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর যে সমস্ত পদার্থের মধ্যে তড়িৎ দেব অথচ কোনো বিক্রিয়া হবে না, কোনো নতুন পদার্থ উৎপন্ন হবে না, তাদেরকে আমরা বলবো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, এবার কারা তড়িৎ বিশ্লেষ্য, কারা তড়িৎ অবিশ্লেষ্য? সাধারণত আমরা পড়েছি যে আয়নীয় যৌগগুলো তড়িৎ পরিবহন করে। আয়নীয় সমযোজী বন্ধন পড়তে গিয়ে বলেছিলাম আয়নীয় যৌগগুলো তড়িৎ পরিবহন করে। কখন তড়িৎ পরিবহন করে? যখন তারা গলিত অবস্থায় থাকে বা জলে দ্রবীভূত অবস্থায়। তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে লিখে নিতে হবে গলিত বা জলে বা যে কোনো দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের ঘরে লিখে নিতে হবে এরা তড়িৎ পরিবহন করে না, কোনো অবস্থাতেই করবে না। তো যারা তড়িৎ পরিবহন করে তারা কি করবে? এরা বিশ্লিষ্ট হয়ে নতুন যৌগ উৎপন্ন করবে। আগেই বলেছি তড়িৎ বিশ্লেষণের উদ্দেশ্য হচ্ছে তাকে ভেঙে নতুন যৌগ তৈরি করা। তো এরা বিশ্লিষ্ট হয়ে নতুন যৌগ উৎপন্ন করবে। দু নম্বর, এরা কোনো নতুন যৌগ, তাহলে এরা তো তড়িৎ বিশ্লেষণই করছে না, তড়িৎ পরিবহনই করছে না, তাহলে এরা কোনো নতুন যৌগ উৎপন্ন করবে না। এরা কোনো নতুন যৌগ উৎপন্ন করে না। ঠিক আছে, এবার আমি বলেছি এখানে, এবার তাহলে কাদের কথা বললাম যে কারা তড়িৎ পরিবহন করে? আয়নীয় যৌগগুলো তড়িৎ পরিবহন করে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য যৌগগুলি সাধারণত আয়নীয় প্রকৃতির হয়, আয়নীয় হতে হবে। যেমন কোনো অ্যাসিড হতে পারে, অ্যাসিডগুলো আয়নীয় হয় আমরা জানি, যেমন HCl হতে পারে বা নাইট্রিক অ্যাসিড হতে পারে। কোনো ক্ষার হতে পারে যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, বা লবণ হতে পারে। তাহলে আয়নীয় হবে, অ্যাসিড হতে পারে, ক্ষার হতে পারে, লবণ হতে পারে। আর কারা তড়িৎ পরিবহন করবে না? সমযোজী বন্ধন পড়তে গিয়ে বলেছিলাম সমযোজী যৌগগুলো তড়িৎ পরিবহন করবে না। তো এরা সমযোজী প্রকৃতির হবে। কি কি? যেমন আমাদের সে চিনি হতে পারে, গ্লুকোজ হতে পারে, কেরোসিন হতে পারে, এরা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, বোঝা গেল তড়িৎ বিশ্লেষ্য কারা? যারা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করবে এবং তড়িৎ পরিবহন করে নতুন যৌগ উৎপন্ন করবে, তাদের বলবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যারা কোনো অবস্থাতে তড়িৎ পরিবহন করবে না, তারা তড়িৎ পরিবহন না করলে নতুন যৌগ উৎপন্ন করার সম্ভাবনা নেই, তার তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্যগুলো আয়নীয় হয়, অ্যাসিড হতে পারে, লবণ হতে পারে, ক্ষার হতে পারে। তড়িৎ অবিশ্লেষ্যগুলো সমযোজী হয়। এবার এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আমরা দুটো ভাগে ভাগ করব। বলেছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে কারেন্ট পাস করলে বা তড়িৎ পরিবহন করলে নতুন এরা আয়নে ভেঙে যায়। এবার দরকারি না যে 100% আয়নে ভাঙবে, দেখা গেলো কেউ আয়নে বিয়োজিত হয়েছে, কেউ হয়নি। তো যারা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নে বিয়োজিত হয় তাদেরকে আমরা বলবো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। বলবো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন যেমন আমাদের অ্যাসিডগুলো HCl, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এরা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ।
লবণগুলো, সমস্ত লবণ হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেমন আমাদের NaCl হতে পারে, KCl হতে পারে, এরা সব তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এরা কি 100% আয়নিত হয়, 100% আয়নিত হয়। আর নেক্সট হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কারা? যারা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হবে না, তারা হচ্ছে আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সম্পূর্ণরূপে আয়নিত হয় না। যেমন যেমন আমাদের মৃদু অ্যাসিড যে সমস্তগুলো জানি, যেমন হচ্ছে কার্বনিক অ্যাসিড H2CO3, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, এরা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো এই গেল আমাদের তড়িৎ বিশ্লেষে আরও দুটো ক্লাসিফিকেশন, মৃদু আর তীব্র তড়িৎ বিশ্লেষণ। এবার আমাদেরকে পড়তে হবে যে তড়িৎ বিশ্লেষণটা কী করে হয়, তড়িৎ বিশ্লেষণের পদ্ধতি কী, তড়িৎ বিশ্লেষণের ক্রিয়াকৌশল কী, মেকানিজম কী। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব, তড়িৎ বিশ্লেষণ কী করে হয়। দেখো, প্রথমেই বলেছি আয়নীয় যৌগগুলো তড়িৎ পরিবহন করে। কখন করে? বলেছিলাম যে আয়নীয় যৌগগুলো কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না। কেন পারে না? কারণ কঠিন অবস্থায় আয়নগুলোর মধ্যে আকর্ষণ বল কাজ করে, যেটা আমরা কুলম্বীয় আকর্ষণ বল জানি। তো দুটো আয়নের মধ্যে যদি কুলম্বীয় আকর্ষণ বল কাজ করে, তাহলে তারা পেয়ার রূপে অবস্থান করবে। এই পেয়ার রূপে অবস্থান করার জন্যই তারা কখনো তড়িৎ পরিবহন করতে পারবে না। ঠিক আছে, এবার হচ্ছে তাহলে কি করে তড়িৎ পরিবহন করবে। তো ওই সমযোজী আর আয়নীয় বন্ধন পড়তে গিয়ে বলেছিলাম যে আমাকে আয়নীয় যৌগকে হয় গলিয়ে নিতে হবে বা জলে দ্রবীভূত করতে হবে। গলাতে হলে আমাদেরকে প্রচণ্ড তাপ দিতে হয়, সেই তাপের জন্য কি হয়, আয়নগুলোর মধ্যে আকর্ষণ বল কমে যায়, ফলে তারা তড়িৎ পরিবহন করতে পারে। এবার আর জলে দ্রবীভূত অবস্থায় কী করলে কি হয়, জলে দ্রবীভূত অবস্থায় কি হয় যে আয়নগুলোর মাঝে জলের অণু ঢুকে যায়। তো জলের অণু আয়নগুলোর মধ্যে দূরত্ব তৈরি করে, ফলে তাদের মধ্যে কোনোরূপ আকর্ষণ বল কাজ করতে পারে না। তো এটা হচ্ছে দুটো পদ্ধতি আয়নীয় যৌগের মধ্যে তো তড়িৎ পরিবহন করা হয়, গলিয়ে নিতে হবে বা জলে দ্রবীভূত করে নিতে হবে। এবার আমরা কি করব, আমরা প্রথমে গলিত অবস্থায় তড়িৎ পরিবহন পড়ি, তারপর জলে দ্রবীভূতটা পড়ব। তো প্রথমটা হেডিং করছি, আমাদের জানা জিনিস খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড নিয়ে হেডিং করে দিলাম, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। তো দেখো কি করব, প্রথমে এরকম একটা পাত্র নিয়েছি, এখানেই আঁকাই, এই এত বড় একটা পাত্র নিয়েছি, এর মধ্যে নিয়েছি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এত দূর সোডিয়াম ক্লোরাইড নিলাম। তারপর কি করলাম, এখানে একটা বার্নার লাগালাম, বার্নার লাগিয়ে তাপ দিয়ে সোডিয়াম ক্লোরাইডটাকে গলিয়ে দিলাম। পরীক্ষায় এরকম বার্নার লাগাতে হবে না, এটা জাস্ট বোঝানোর জন্য আমি এঁকেছি যে একটা পাত্রের মধ্যে লবণ নিলাম, নিচে থেকে তাপ দিলাম 600 না 800 ডিগ্রি, সম্ভবত গলনাঙ্ক 800 ডিগ্রিতে গলে একদম গলে যাবে, গলে তরল হয়ে যাবে, কিন্তু ওটার মধ্যে কোনো জল থাকবে না, ওটা সোডিয়াম ক্লোরাইডই তরল অবস্থায়। যখন আমি তাপ দিয়ে গলিয়ে দিয়েছি মানে অণুগুলোর মধ্যে আর কোনো আকর্ষণ বল নেই। ঠিক আছে, এবার কি করব, এবার এর মধ্যে আমাকে তড়িৎ দিতে হবে। তড়িৎ কী করে দেবো, দুটো কারেন্টের তার দিয়ে ঢুকে দিলে তো তড়িৎ দেওয়া যাবে না। তড়িৎ দেওয়ার জন্য আমাকে এর মধ্যে দুটো ধাতব দণ্ড ঢোকাতে হবে। আমরা জানি হচ্ছে ধাতু ভালো তড়িৎ পরিবহন করে। তো এই যে গলিত সোডিয়াম ক্লোরাইড আছে, এর মধ্যে দুটো ধাতব দণ্ড ঢুকিয়ে দিলাম, হলো। এবার তড়িৎ দিতে হবে, তড়িৎ দিতে হলে আমার একটা কী লাগবে, কারেন্ট আমরা কোথা থেকে পাই, ব্যাটারি থেকে দেবো। তো আমরা এখানে কি করলাম, এই দুটো তড়িৎদ্বারের থেকে এরকম করে তার বেরিয়ে আছে, এই দুটো তারকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করলাম। আমরা জানি ব্যাটারিকে আমরা এরকম একটা বড় দাগ আর ছোটো দাগ দিয়ে রিপ্রেজেন্ট করি। বড় দাগটা হচ্ছে ব্যাটারির পজিটিভ বা ধনাত্মক প্রান্ত, আর ছোটো দাগ হচ্ছে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত। ঠিক আছে, তাহলে যে তড়িৎদ্বারকে, এটা তড়িৎদ্বার, ধাতুটা হচ্ছে তড়িৎদ্বার কারণ তড়িৎ পাস করবে, তাহলে তড়িৎদ্বারটাকে আমি যদি ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে লাগিয়ে দিই, সেই তড়িৎদ্বারটাও হচ্ছে ধনাত্মক আধানগ্রস্ত হয়ে যাবে। আর যে তড়িৎদ্বারকে আমি ব্যাটারির ঋণাত্মক আধানের সাথে লাগিয়েছি সেটা ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে যাবে। এবার কি ছিল, আমার কাছে ছিল হচ্ছে NaCl বা সোডিয়াম ক্লোরাইড। এই NaClটা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে, জলীয় দ্রবণে বিয়োজিত হয়নি, আমি তাপ দিয়ে গলিয়ে নিয়েছিলাম, তাপ দিয়ে গলানোর জন্য Na+ আর Cl- তৈরি হয়েছে। ঠিক আছে, এবার আমি কি করলাম, ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে একটা তড়িৎদ্বারকে লাগিয়েছি, নেগেটিভ প্রান্তের সাথে একটা তড়িৎদ্বারকে লাগিয়েছি। তাহলে যে তড়িৎদ্বারটা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে লেগেছে সেরকম ধনাত্মক আধানগ্রস্ত, আর যে তড়িৎদ্বারটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে লেগেছে সেরকম ঋণাত্মক আধানগ্রস্ত। এবার কি হবে, দ্রবণের মধ্যে আমার আছে ক্যাটায়ন আছে, অ্যানায়ন আছে। তাহলে অ্যানায়নের যেহেতু নেগেটিভ চার্জ, তাহলে পজিটিভ চার্জ বা ধনাত্মক আধানের প্রতি আকৃষ্ট হবে। তাহলে কি হবে, এই দ্রবণের মধ্যে যে ক্লোরিন মাইনাসগুলো আছে সেই ধনাত্মক এই তড়িৎদ্বারের দিকে ছুটে যাবে,
আর যে ধনাত্মক আধানগুলো আছে বা সোডিয়াম প্লাস আছে সে ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে ছুটে যাবে। এরকম অসংখ্য ঘটনা ঘটে থাকবে গোড়া দ্রবণে, তাই তো, যে ক্লোরিন মাইনাসগুলো ধনাত্মক আধান তড়িৎদ্বারের দিকে ছুটে গেছে আর সোডিয়াম প্লাসগুলো ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে ছুটে গেছে। তাহলে কোথায় যাচ্ছে? তাহলে দেখো এবার তাহলে কি বলবো, এবার নিয়ম হচ্ছে তাহলে ক্যাটায়নগুলো যে তড়িৎদ্বারের দিকে ছুটে যায় তাকে বলবো ক্যাথোড, আর অ্যানায়নগুলো যে তড়িৎদ্বারের দিকে ছুটে যায় তাকে বলবো অ্যানোড। তাহলে অ্যানায়নটা ছুটে গেছে পজিটিভ তড়িৎদ্বারের দিকে, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যানোড। নামের মধ্যে মিল আছে, অ্যানায়ন যাবে অ্যানোডে, আর ক্যাটায়নটা চলে যাচ্ছে নেগেটিভ তড়িৎদ্বারে, তাহলে ক্যাটায়ন যাবে ক্যাথোডে, তাহলে এটাকে বলবো ক্যাথোড। তাহলে এই হয়ে গেলো আমাদের তড়িৎদ্বার, একটা ক্যাথোড একটা অ্যানোড, অ্যানায়ন যেখানে যাবে সেটা অ্যানোড, ক্যাটায়ন যেখানে যাবে সেখানে ক্যাথোড হলো। এবার মনে রাখার জন্য আমাদের যে পদ্ধতি সেটা হচ্ছে খুব ফেমাস পদ্ধতি, সেটা হচ্ছে আমরা এনআরসি নাম আমরা সবাই শুনেছি, এনআরসি। তো মনে রাখবো হচ্ছে এই প্রসেসে এন ফর নেগেটিভ, ঋণাত্মক, আরতে হচ্ছে রিডাকশন মানে বিজারণ, সিতে হচ্ছে ক্যাথোড। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে এনআরসি, নেগেটিভ রিডাকশন অ্যাট ক্যাথোড। তার মানে ক্যাথোডের চার্জ হবে ঋণাত্মক, ক্যাথোডে হবে বিজারণ। তাহলে এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, ক্যাথোডের চার্জ ঋণাত্মক, ক্যাথোডে বিজারণ, একদম চরম সত্যি। আর কী করে মনে রাখবো, অ্যানায়ন যাবে অ্যানোডে, ক্যাটায়ন যাবে ক্যাথোডে, নামের সাথে মিল করে, ঠিক আছে। তাহলে উপরের দিকে কোথাও লিখে রেখে দিচ্ছে যেন ভুলে গেলে কেউ দেখে নিতে পারো। এনআরসি, এনতে হচ্ছে নেগেটিভ, আরতে হচ্ছে রিডাকশন মানে বিজারণ, আর সিতে হচ্ছে ক্যাথোড। তাহলে আমরা দেখে নিলাম ক্যাটায়ন যাচ্ছে ক্যাথোডে, অ্যানায়ন যাচ্ছে অ্যানোডে। এবার তাহলে প্রথমে সর্বদা নিয়ম হচ্ছে সর্বদা প্রথমে অ্যানোডের বিক্রিয়া লিখে নিতে হবে, ক্যাথোডের বিক্রিয়া তারপর লিখবো। তাহলে অ্যানোডে কে গেছে অ্যানায়ন, আমার অ্যানায়নে কে আছে ক্লোরিন মাইনাস, তাহলে এই হয়ে গেল ক্লোরিন মাইনাস। এবার আমরা এনআরসি ফর্মুলায় পড়ে নিয়েছি, ক্যাথোডে হবে, ক্যাথোডের চার্জ ঋণাত্মক, ক্যাথোডে হবে বিজারণ, তাহলে অ্যানোডে কী হবে জারণ। ক্যাথোডে যদি বিজারণ হয় স্বাভাবিক কথা অ্যানোডে জারণ হতে বাধ্য, তাহলে অ্যানোডে চলে এসেছে অ্যানায়ন, অ্যানায়নের হবে জারণ। জারণ মানে কি, আমরা পড়েছি জারণ মানে ইলেকট্রন ত্যাগ করা। তাহলে অ্যানোডে কী করবে, এই ক্লোরিন মাইনাসটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন আর একটা ক্লোরিন পরমাণুতে পরিণত হবে, একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে কারণ অ্যানোডে জারণ হয়েছে, এটা হচ্ছে একটা জারণ বিক্রিয়া। এবার ক্লোরিন তো এভাবে থাকতে পারে না, পর্যায় সারণী পর থেকে বলেছি ক্লোরিন একটা দ্বিপরমাণু গ্যাস, তাহলে দুটো ক্লোরিন পরমাণু কম্বাইন করে Cl2 গ্যাস তৈরি করবে জানি। এবার যেহেতু দ্বিতীয় স্টেপে দুটো ক্লোরিন লাগছে তাহলে প্রথম স্টেপে দুটো ক্লোরিন তৈরি হতে হবে, তাহলে কি করব, প্রথম স্টেপকে 2 দিয়ে গুণ করে দেবো। দেখো ভালো করে বুঝে নাও, আমরা ফর্মুলা পড়ে নিয়েছি ক্যাথোডে হবে বিজারণ, তাহলে ক্যাথোডে বিজারণ হলে অ্যানোডে জারণ হবে, প্রথমে আমাকে অ্যানোডের বিক্রিয়া লিখতে হবে। তাহলে অ্যানায়ন চলে গেছে অ্যানোডে, নামের সাথে মিল রেখে অ্যানায়ন যাবে অ্যানোডে, ক্যাটায়ন যাবে ক্যাথোডে, তো অ্যানায়ন চলে গেছে অ্যানোডে, অ্যানোডে গিয়ে হবে জারণ। তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন ছেড়ে ক্লোরিন পরমাণু তৈরি করেছে আর ইলেকট্রন বের করে দিয়েছে। এবার আমরা জানি ক্লোরিন দ্বিপরমাণু গ্যাস, সুতরাং দুটো ক্লোরিন পরমাণু কম্বাইন করে একটা ক্লোরিন গ্যাস তৈরি করবে। এবার যেহেতু দ্বিতীয় স্টেপে দুটো ক্লোরিন লেগেছে তাই প্রথম স্টেপকে 2 দিয়ে গুণ করতে হয়েছে। এবার দুটো ইকুয়েশনকে আমাকে জোড়া লাগাতে হবে। তাহলে কী হচ্ছে দেখো, এদিকে দুটো ক্লোরিন এদিকে দুটো ক্লোরিন কেটে যাবে, তাহলে পড়ে থাকবে দুটো ক্লোরিন মাইনাস থেকে একটা ক্লোরিন গ্যাস আর দুটো ইলেকট্রন। তো এই হলো আমার অ্যানোডের বিক্রিয়া, আশা করছি বোঝা গেছে। নেক্সট ক্যাথোডের বিক্রিয়া। ক্যাথোডে কি হবে দেখো, ক্যাটায়ন যাবে ক্যাথোডে, ক্যাথোডে হবে বিজারণ। তো ক্যাটায়ন কে ছিল সোডিয়াম প্লাস, তাহলে সোডিয়াম প্লাস চলে গেছে, তাহলে ওখানে গিয়ে একটা ইলেকট্রন নিয়ে তৈরি করবে ধাতব সোডিয়াম। ইলেকট্রন নেওয়া হচ্ছে বিজারণ, ইলেকট্রন ছাড়া জারণ, তাহলে এখানে বিজারণ হয়ে গেল। কিন্তু এখানে আমার অ্যানোডে তো দুটো ইলেকট্রন ছেড়েছিল, তাহলে ক্লোরিন এখানে অ্যানোডে গিয়ে দুটো ইলেকট্রন ছাড়ছে, সেই ইলেকট্রন এখান থেকে সার্কিট দিয়ে পাস হয়ে গিয়ে ক্যাথোডে চলে যাচ্ছে। তাহলে এই যদি দুটো ইলেকট্রন ছাড়ে তাহলে ওকে দুটো ইলেকট্রন নিতেই হবে, তাহলে এখানে ইকুয়েশনকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে মেলানোর জন্য, হয়ে গেল। তাহলে এটা অ্যানোডের বিক্রিয়া, এটা ক্যাথোডের বিক্রিয়া এটা। এবার এই দুটোকে জোড়া লাগালে হয়ে যাবে আমাদের ওভারঅল বিক্রিয়া। তাহলে ওভারঅল বিক্রিয়া কী করে লিখবো দেখো, জোড়া মেরে দেবো, দুটো সোডিয়াম প্লাস যোগ দুটো ক্লোরিন মাইনাস, অ্যারো দিয়ে বা ইকুয়ালস টু দিয়ে যাই লিখি কী হচ্ছে, দুটো সোডিয়াম যোগ ক্লোরিন গ্যাস, অর 2 অণু NaCl থেকে পাচ্ছি দুটো ধাতব সোডিয়াম পরমাণু আর 1 অণু ক্লোরিন গ্যাস। বোঝা গেল কী হলো, প্রথমে আমরা লিখলাম যে সোডিয়াম ক্লোরাইডকে তাপ দিয়ে গলিয়েছি তাই Na+ তৈরি হয়েছে, Cl- তৈরি হয়েছে।
এবার এদিকে দুটো তড়িৎদ্বার ঢুকিয়ে বা দুটো ধাতব ডট ঢুকিয়ে তাকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দিয়েছি। যেটাকে ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে কানেক্ট করেছি সেটা পজিটিভ চার্জ পেয়েছে, যেটা নেগেটিভ এন্ডের সাথে কানেক্ট করেছি সেটাকে নেগেটিভ চার্জ পেয়েছে। এবার আমাদেরকে মনে রাখতে হবে যখন আমরা কারেন্ট পাস করবো ক্যাটায়ন যাবে ক্যাথোডে, অ্যানায়ন যাবে অ্যানোডে, ঠিক আছে। এবার ফর্মুলা এনআরসি, এন মানে নেগেটিভ, আর মানে রিডাকশন বা বিজারণ, সি মানে ক্যাথোড। তার মানে ক্যাথোডের চার্জ ঋণাত্মক হবে, সেখানে হবে বিজারণ। তাহলে আমি বুঝতে পারছি যে ইলেকট্রোডটাকে আমি নেগেটিভ দিয়েছি সেটা হয়ে গেল ক্যাথোড, সেখানে চলে যাচ্ছে ক্যাটায়ন। আর যে ইলেকট্রোডটাকে পজিটিভ চার্জ দিয়েছি সেটা হবে অ্যানোড, সেখানে হবে জারণ। দেখে বোঝাই যাচ্ছে যে অ্যানায়ন যদি অ্যানোডে যায় তাহলে অ্যানোনের চার্জ নেগেটিভ হলে অ্যানোডকে পজিটিভ হতে হবে, তাছাড়া ওখানে যাবে কেন? আকর্ষণ বলের জন্যই যাচ্ছে। এবার কি হলো, তাহলে অ্যানোডে হচ্ছে জারণ, তাহলে অ্যানোডে একটা ক্লোরিন মাইনাস গিয়ে জারিত হয়ে একটা ক্লোরিন পরমাণু আর ইলেকট্রন ছেড়ে দিয়েছে। এবার আমরা যেহেতু জানি ক্লোরিন দ্বিপরমাণু গ্যাসটা এইভাবে থাকতে পারে না, দুটো ক্লোরিন পরমাণু কম্বাইন করে একটা ক্লোরিন অণু বা ক্লোরিন গ্যাস তৈরি করছে। যেহেতু সেকেন্ড স্টেপে দুটো ক্লোরিন পরমাণু তৈরি হয়েছে তাই ফার্স্ট স্টেপকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, ওকে। এবার দুটো রিয়াকশনকে কম্বাইন করলে দুটো সিএল মাইনাস থেকে ক্লোরিন গ্যাস আর দুটো ইলেকট্রন। ক্যাথোডে হবে বিজারণ, ক্যাথোডে Na প্লাস গেছে একটা ইলেকট্রন নিয়ে ধাতব সোডিয়াম তৈরি করেছে, কিন্তু এখানে ক্লোরিন তো দুটো ইলেকট্রন ছেড়েছে, ইলেকট্রনগুলো যাবে কোথায়? এই ইলেকট্রনগুলো এখানে সার্কিটের মধ্যে দিয়ে পাস হয়ে এদিকে আসছে। তাহলে এখানে ক্যাথোডকে দুটো ইলেকট্রনই নিতে হবে, তাই ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করলাম। তাহলে ওভারঅলে দেখা যাচ্ছে দুটো সোডিয়াম প্লাস দুটো ক্লোরিন মাইনাসের সাথে কম্বাইন করে এখন 2 অণু সোডিয়াম তৈরি করছে, এক অণু ক্লোরিন গ্যাস তৈরি করছে। তাহলে দুটো সোডিয়াম প্লাস আর দুটো ক্লোরিন মাইনাসকে কম্বাইন করে 2 অণু NaCl, যেটা তড়িৎ বিশ্লেষিত হয়ে দুটো সোডিয়াম পরমাণু আর এখনও ক্লোরিন গ্যাস তৈরি করেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণের ক্রিয়া কৌশল বা মেকানিজম বা যাই বলো পদ্ধতি বা কী করে হয় যা ইচ্ছা বলো। তো এটা হচ্ছে আমাদের সেই টোটাল প্রসেসটা যেটা আমাদেরকে ভালো করে করতে হবে। এবার অন্য কিছু আমরা ট্রাই করতে পারি, তোমরা সেটা ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো যে হলো কি না। সেটা হচ্ছে গলিত ম্যাগনেসিয়াম ব্রোমাইডের তড়িৎ বিশ্লেষণ। কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে প্রোডাক্ট কী কী হলো, ক্যাথোডে কী পাবো, অ্যানোডে কী পাবো। গলিত ম্যাগনেসিয়াম ব্রোমাইডের তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে। তো এটার অ্যান্সার আমি নেক্সট ভিডিওতে দেবো, আর বাকি পার্টটা নেক্সট ভিডিওতে কন্টিনিউ করবো।